আজকের গল্পটা ভারতের গুজরাতের একটা সৈকতকে নিয়ে একটা সত্যি ঘটনা যেখানে লুকিয়ে আছে ভুতুরে রহস্য বলাই ভালো। আচ্ছা, কখনো কি এটা মনে হয়েছে যে দিনের আলোয় যে জায়গাটা দেখতে এত সুন্দর লাগে, মন ভালো করে দেয়, রাতের অন্ধকারে সেই একই জায়গা ঠিক কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে? চলুন আজ সেই রকমই এক জায়গার গল্প শোনা যাক। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে গুজরাটের সুরাট শহরের কাছেই দুমা বিচ, আর স্থানীয়দের কাছে এই জায়গাটা এক অভিশপ্ত সৈকত হিসেবেই পরিচিত। দিনের বেলায় দুমা বিচে গেলে মনে হবে আর 5টা সাধারণ সি বিচের মতোই, মানে পরিবারের হাসি, বাচ্চাদের ছোটাছুটি, ক্যামেরার ক্লিক সব মিলিয়ে বেশ জমজমাট। কিন্তু আসল খেলাটা শুরু হয় সূর্য ডুবার পর। যখন চারদিকটা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে, তখন জায়গাটার পুরো চরিত্রটাই যেন পাল্টে যায়। হাসি ঠাট্টা সব থেমে গিয়ে একটা অদ্ভুত অস্বস্তিকর নীরবতা নেমে আসে। আর বাতাসে একটা অজীব গন্ধ পাওয়া যায়, ধূপের মতো, আবার তার সাথে পোড়া কিছুর গন্ধ মেশানো। আর কান পাতলে শোনা যায় ফিসফিস আওয়াজ, খুব আস্তে কিন্তু একদম স্পষ্ট। মনে হবে যেন বালি নিজেই তার কোনো ভয়ঙ্কর গোপন কথা বলতে চাইছে। তো এই যে এত শীতল পরিবেশ, এই অদ্ভুত গন্ধ, এর কারণটা কি? কারণটা লুকিয়ে আছে এর অতীতে। এই দুমা বিচ একসময় ছিল হিন্দুদের শ্মশানভূমি। এখানেই মৃতদেহ দাহ করা হতো। স্থানীয় মানুষরা বিশ্বাস করে এখানকার বালির রং যে কালো, তার কারণ ওটা আসলে বালি নয়, ওটা হলো হাজার হাজার পোড়ানো দেহের ছাই। ভাবা যায়? আর বাতাসে যে গন্ধের কথা বলছিলাম, ওটা নাকি সেই চিতার আগুন, ধূপ আর মৃত্যুরই এক মিশেল গন্ধ, যা আজও হাওয়ায় ভেসে বেড়ায়। আর এইসব গল্প, এইসব কিংবদন্তিকে নিছক গুজব বলে উড়িয়ে দিতেই 3 বন্ধু মিলে একটা বাজি ধরে। তারা ঠিক করে এক রাতে ওই বিচে গিয়ে কাটাবে, আর সেখান থেকেই শুরু হয় সেই ভয়ঙ্কর রাতের কাহিনী। সময়টা ছিল 2014 সাল। সুরাটের 3 বন্ধু, রোহিত, অজয় আর বিক্রম। রোহিত ছিল দলের সবচেয়ে সাহসী আর অ্যাডভেঞ্চার প্রিয়। অজয় ছিল একটু সতর্ক প্রকৃতির, আর বিক্রম, সে তো এসব ভূত প্রেতে বিশ্বাসই করত না। দুমা বিচ নিয়ে এসব ভুতুরে গল্প শুনে ওরা হাসাহাসি করত। তো একদিন বাজি ধরে বসল। ঠিক হলো ওরা এক রাতে ওই সৈকতে থাকবে, আর সবাইকে দেখিয়ে দেবে যে এসব গল্প পুরোটাই বাজে কথা। রাত প্রায় 11টা নাগাদ ওরা যখন বিচে পৌঁছল, আকাশটা ছিল মেঘে ঢাকা, আর চারপাশে একটা কেমন যেন অস্বাভাবিক নিস্তব্ধতা। ওদের মধ্যে যে সবচেয়ে বেশি সাহসী ছিল, সেই রোহিতই মজা করে বলে ওঠে এই কথাটা। কে জানত তার এই হাসির ছলে বলা কথাটা কিছুক্ষণের মধ্যেই এক ভয়ঙ্কর সত্যি হয়ে দাঁড়াবে। সৈকতে পা রাখার পর খুব বেশিক্ষণ সময় লাগেনি। কিছুক্ষণের মধ্যেই ওরা বুঝতে শুরু করে যে মনটা ঠিক নেই। মনে হচ্ছিল ওরা 3 জন ছাড়া ওখানে আরও কেউ আছে। ওরা বালির উপর বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎই অজয় একদম চুপ করে গেল। ওর চোখ দুটো ভয়ে বড় বড় হয়ে গেছে। আতঙ্কিত হয়ে এদিক ওদিক তাকাচ্ছে। কাপা কাপা গলায়ও জিজ্ঞেস করল, শুনলি, কেউ যেন আমার নাম ধরে ডাকল? বিক্রম প্রথমে পাত্তা না দিয়ে হেসে উড়িয়ে দিল, কিন্তু সত্যি বলতে ওদের সবারই মনে হচ্ছিল যে কেউ যেন ওদের ওপর নজর রাখছে। একটা শিরশিরে ঠান্ডা ভয় যেন ঘাড়ের কাছ দিয়ে নেমে গেল। প্রথমে মনে হয়েছিল হয়তো অজয়ের মনের ভুল, কিন্তু একটু পরেই রোহিতও সেই ডাকটা শুনতে পেল। খুব আস্তে কিন্তু একদম স্পষ্ট একটা আওয়াজ, ঢেউয়ের শব্দ ছাপিয়ে ভেসে আসছিল, অজয়, অজয়। ওরা সঙ্গে সঙ্গে টর্চ জেলে এদিক ওদিক দেখল, কিন্তু না, আশেপাশে কেউ কোথাও ছিল না। আর ঠিক তখনই ওদের চোখে পড়ল ব্যাপারটা। ভেজা বালির ওপর কয়েকটা পায়ের ছাপ, কিন্তু ছাপগুলো দেখে ওদের রক্ত হিম হয়ে গেল। কারণ ছাপগুলো সৈকতের মাঝখান থেকে শুরু হয়েছে, তারপর সোজা গিয়ে নেমে গেছে সমুদ্রে। কিন্তু ফিরে আসার কোনো ছাপ নেই। ব্যাপারটা অসম্ভব। মনে হচ্ছিল যেন কেউ বালি থেকে উঠে এসে সোজা জলে মিলিয়ে গেছে। এই পায়ের ছাপের রহস্যটা তো ছিল কেবল শুরু। রাত যত বাড়তে লাগল, দুমা বিচের আসল ভয়ঙ্কর রূপটাও ধীরে ধীরে সামনে আসতে শুরু করল। ঘড়িতে তখন রাত 1টা, যাকে বলে উইচিং আওয়ার। আর ঠিক সেই সময়ে যেন সব কিছু একসাথে থেমে গেল। বাতাস, ঢেউয়ের আওয়াজ সব চুপ। শুধু শোনা যাচ্ছে নিজেদের বুকের ধুকপুকানি, যা ক্রমশ বাড়ছে। একটা দম বন্ধ করা নিস্তব্ধতা, ঝড়ের আগের শান্ত অবস্থার মতো। আর সেই ভয়ঙ্কর নিস্তব্ধতার মধ্যেই ওরা ওটাকে দেখতে পেল। সমুদ্রের ধারে সাদা শাড়ি পরা এক আবঝার নারী মূর্তি। রোহিত যেই না টর্চটা ওর দিকে ফেলেছে, একটা অদ্ভুত জিনিস ঘটল। টর্চের আলোটা যেন ওই মূর্তির গায়ে না পড়ে তার আগেই মাঝপথে আটকে যাচ্ছে। অজয় আর বিক্রম বারণ করা সত্ত্বেও রোহিত সাহস দেখিয়ে ভিডিও করার জন্য সেদিকে এগোতে থাকে। আর তখনই সেই মূর্তিটা খুব ধীরে ওদের দিকে ঘুরল,
ওর মুখটা দেখা যাচ্ছিল না, কিন্তু অন্ধকারের মধ্যে দুটো চোখ দগদগে লাল আগুনের মতো জ্বলছিল। রোহিতের ফোনটা তখনও চালু ছিল, ভিডিও রেকর্ড হচ্ছিল, আর সেই ভিডিওতেই ধরা পড়েছিল ওর শোনার শেষ কথাগুলো। অন্ধকার থেকে ভেসে আসা একটা হিমশীতল আবেগহীন গলা ফিসফিস করে বলে উঠল, তুমি কেন এলে এখানে? আর তারপর শুধু একটা কান ফাটানো মর্মান্তিক চিৎকার, রোহিতের গলা। তারপর আবার সব চুপ, আগের থেকেও বেশি নিস্তব্ধ। পরদিন সকালে যখন খোঁজাখুঁজি শুরু হলো, সৈকতে শুধু রোহিতের মোবাইল ফোনটাই পাওয়া গেল। রোহিতের আর কোনো খোঁজ পাওয়া যায়নি, কোনো দিনও না। অজয় আর বিক্রম, যারা এই ঘটনার পর থেকে আর স্বাভাবিক হতে পারেনি, তারা পুলিশকে শুধু একটাই কথা বলেছিল, একটা কালো ছায়া চোখের নিমেষে রোহিতকে টেনে নিয়ে গেছে। পুলিশ বা অন্য কেউ ওদের কথা বিশ্বাস করেনি ঠিকই, কিন্তু ওদের চোখে যে ভয়টা ছিল সেটা একটু মিথ্যে ছিল না। রোহিত, অজয় আর বিক্রমের সাথে যা ঘটেছিল সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দুমা বীচকে ঘিরে এরকম আরও অনেক গল্প, অনেক লোককথা শোনা যায়, যা এই সৈকতের রহস্যকে আরও গভীর করে তোলে। স্থানীয় বয়স্ক মানুষেরা বলেন যে দুমা বিচের বালির নাকি নিজস্ব ভাষা আছে। তাদের মতে সূর্যাস্তের পর ওখানে থাকার মতো ভুল যদি কেউ করে, তাহলে তারা বালি থেকে ভেসে আসা একটা ফিসফিসানি শুনতে পায়, শুকনো পাতার শব্দের মতো। কে যেন বলছে, আমাদের জায়গা থেকে চলে যাও। এরকমই এক বয়স্ক জেলে একবার নিজের অভিজ্ঞতা বলেছিলেন। এক রাতে তিনি নাকি সমুদ্রের ধারে সাদা শাড়ি পরা একটা মেয়েকে কাঁদতে দেখেছিলেন। মায়া হয় তিনি এগিয়ে যান, কিন্তু কাছে গিয়ে যা দেখেন তাতে তার সারা শরীর জমে গিয়েছিল। মেয়েটার পা ছিল না। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? দুমা বিচের এই সব গল্প কি শুধুই মানুষের কল্পনা? সৈকতের ওই অন্ধকার ইতিহাসের ওপর ভিত্তি করে তৈরি হওয়া কিছু গুজব? নাকি অন্ধকারের আড়ালে সত্যি এমন কোনো শক্তি লুকিয়ে আছে যা শুধু সূর্য ডোবার অপেক্ষায় থাকে? স্থানীয় মানুষজনের কাছে এর উত্তরটা কিন্তু খুব সোজা। তারা বিশ্বাস করে দুমা বিচের ঢেউ শুধু জল বা বালিকে তীরে ফিরিয়ে আনে না, ওই ঢেউয়ের সঙ্গে তীরে ফিরে আসে অগণিত অতৃপ্ত আত্মা, যারা আজও শান্তি পায়নি, মুক্তির অপেক্ষায় দিন গুনছে। তাহলে ভাবুন তো, কোনো নির্জন সৈকতে রাতের অন্ধকারে যদি পরিচিত কোনো গলা কানে ভেসে আসে, কেউ যদি নাম ধরে ডাকে। স্থানীয়দের পরামর্শ একটাই, পেছনে তাকাবেন না, একদমই না। কারণ যে ডাকছে সে হয়তো আর এই পৃথিবীতে নেই।